নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের একটি পূর্ণ দিনে আমরা সকলে সমবেত হয়েছি। গতকাল ছিল 25শে বৈশাখ। এতে আমার সাথে বোধহয় আপনারা অনেকেই একমত হবেন, এমন একজন মানুষের বা মহামানবের জন্মদিন কাল ছিল, যার জন্মদিনের জন্য কোনো নির্দিষ্ট দিন বোধহয় আমরা ধার্য করি না। আমার মনে হয় প্রত্যেক দিনই বোধহয় তার জন্মদিন। অনেকদিন আগে একটি লেখা থেকে দুটি লাইন বলি। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে, তার ছন্দ রবি ঠাকুরের। এত যে ফুল ফোটে, তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিন তার জন্মদিন, কোনো দিন তার মৃত্যু হয় না। কালের কালা পাহাড় এসে ভারতবর্ষ থেকে যদি সমস্ত দেবতার পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যান, তবু একটি ঠাকুরের প্রদীপ সারা জীবন অমলিন থাকবেন। কোন ঠাকুর? রবি ঠাকুর। আর এমনই পূর্ণ দিনে আপনাদের সকলকে জানাই সাদর আহ্বান। বড়দের জন্য রইল সশ্রদ্ধ প্রণাম। আর আজ বা দু একদিন আগে থেকে আমরা জানি চারিদিকে এক বিরাট অস্থিরতা, এবং এই অন্ধকার থেকে আমাদের আলোকের দিকে হাত ধরে যিনি নিয়ে যাবেন, তিনিও কিন্তু রবীন্দ্রনাথ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। তার চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা যাব আমাদের অনুষ্ঠানের যাত্রাপথে। তার আগে প্রথমেই আমাদের ক্লাবের প্রেসিডেন্ট মহাশয় ডক্টর অমিত কুমার রায় মহাশয় এবং আমাদের সোশ্যাল অ্যান্ড কালচারাল চেয়ারপারসন শ্রীমতী অনুসুয়া দাস এবং আমাদের ফার্স্ট লেডি সামনে আছেন, আমি তাকেও অনুরোধ করব। এবং তার সঙ্গে আমি অনুরোধ করব আরেকজন মানুষকে, যিনি আমাদের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডক্টর অভিজিৎ ঘোষ, মঞ্চে আসার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের ক্লাব পরিচালক সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানের যিনি হোতা, আমাদের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডক্টর অভিজিৎ ঘোষ, খুবই প্রতিভাবান। কেন না, গতবারে তিনি এই রবীন্দ্র জয়ন্তী উদযাপন করেছিলেন একটি থিম। সেই থিমটি ছিল, কি ছিল থিমটি? নীল বিরাগী রবীন্দ্রনাথ। এবারের থিমটি কি থিম? বাঁশি। এবারের থিমটি বাঁশি। রবীন্দ্রনাথ প্রসঙ্গে আমি এটা খুব দীর্ঘায়িত করতে চাই না। রবীন্দ্রনাথ প্রসঙ্গে আমার একটি কথা বলার আছে। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে যখন ভাবি, কেবলমাত্র রবীন্দ্রনাথকে কটি গান, কটি কবিতা, 2233টি গীতবিধানের সংকলিত গান আছে। তার মধ্যে ধরুন 10% আমরা রেগুলার গাই, আমরা জানি, বাকিরা একপাশে পড়ে থাকে। রবীন্দ্রনাথের কবিতাও আমরা সেই সঞ্চয়িতার কিছু কবিতা আমরা পড়ি, তো সেইটা নিয়েই আমরা চলাফেরা করি। কিন্তু রবীন্দ্রনাথকে এইটা বাদ দিয়ে আর একজন যিনি রবীন্দ্রনাথ, যিনি কর্মযোগী রবীন্দ্রনাথ, যিনি উচ্চবিত্ত জমিদার ছিলেন, অথচ বইয়ের গয়না বিক্রি করে বিশ্বভারতীর মতন ওই কনসেপ্ট গোটা পৃথিবীতে এখনো আনতে পারা যায়নি। তখনকার দিনে তিনি বিশ্বভারতী করেছিলেন। শুধু বিশ্বভারতী করেননি, গোটা পৃথিবীর থেকে অধ্যাপকদের এনে নানান ভাষায় বিজ্ঞান চর্চার থেকে আরম্ভ করে জ্যোতিষ চর্চা অবধি, জ্যোতিষ্ক চর্চা অবধি সমস্ত তিনি করেছিলেন। তিনি প্রথম কোঅপারেটিভ ব্যাংক করেছিলেন তার প্রজাদের জন্য। তিনি ইন্দোনেশিয়া গেছেন, ফিরে এসেছেন, এসে বাটিক প্রিন্ট শান্তিনিকেতনে করেছেন। প্রথম ডেয়ারি প্রকল্প আমাদের এখানে করেছেন রবীন্দ্রনাথ।
তাছাড়াও যেটি উনি করেছিলেন, নিজের ছেলেকে পাঠিয়েছিলেন আমেরিকায়, কেন না কৃষি বিজ্ঞানের জন্য, এবং এসে শিলাইদহর মতন জায়গায় যেখানে জগদীশ বোস রেগুলার যেতেন সেখানে এগ্রিকালচার শুরু করেছিলেন। বোধহয় এক কথায় বলা যায় বাংলাদেশে এই পটল চাষ উনি প্রথম করেছিলেন। সেটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু একটা যুগান্তকারী জিনিস। আমার একটা অনুরোধ আছে আমাদের এই পাস্ট প্রেসিডেন্টের কাছে, পরের বারে উনি যদি দয়া করে কর্মযোগী রবীন্দ্রনাথ এই ধরনের একটা করেন, আই উইল ভেরি গ্রেটফুল। রবীন্দ্রনাথের আর একটা দিন আমরা দেখতে চাই। আর আজকের এই থিম অপূর্ব থিম। শুধু একটা উত্তর খুঁজতে আমি এখানে এসেছি, সঙ্গে আমার স্ত্রীকে নিয়ে। রবীন্দ্রনাথের একটি লাইন, সেটা নিশ্চয়ই আজকে কোথাও কিছু বলা হবে। আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, সেটা কি কথা আজকে নিশ্চয়ই খুঁজে পাবো। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সকলকে। আমাদের পরিচালন সমিতির তরফ থেকে আমি স্বাগত জানাই আপনাদের সকলকে। আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের ভূতপূর্ব সভাপতি মহাশয় ডক্টর অভিজিৎ ঘোষ খুব যত্ন করে আজকে এই অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন, এবং যারা আজকে এই উপস্থাপনাটি আপনাদের সামনে তুলে ধরবেন তারা সকলে আমাদের ক্লাবের সদস্য এবং সদস্যরা। আজকের মূল ভাবনাটা আমাদের সভাপতি মহাশয় বলেছেন হচ্ছে বাঁশি। আর এই বাঁশিকে কেন্দ্র করে আমাদের কবিগুরু যে সমস্ত সৃষ্টি করে গেছেন আমরা দেখে নেব আমাদের ভূতপূর্ব সভাপতি মহাশয় ডক্টর অভিজিৎ ঘোষ কী করে আমাদের সামনে তুলে ধরবেন। আমি আশা করব আপনাদের সকলের এটা মনোজ্ঞ হবে, আপনারা খুব আনন্দ করে এই উপস্থাপনাটি দেখতে পারবেন। ধন্যবাদ আজকে থাকার জন্য আমাদের সঙ্গে। আমি অনুরোধ করব আমাদের ভূতপূর্ব সভাপতি মহাশয় ডক্টর অভিজিৎ ঘোষকে কিছু বলার জন্য। পরে বলো তুই আগে। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ আমাদের কাছে একটা অনুভূতি, একটা রোজগার, একটা বোধ, ভালো মন্দর মধ্যে বোধ, একটা আবেগ এবং সর্বোপরি একটা বিস্ময়। এরকম মাল্টিফ্যাসেটেড বিস্ময় পৃথিবীতে কোনোদিন এসেছে বলে মনে হয়। আমরা তার একটা দিক নিয়ে কাজ করি, অন্য দিক নিয়ে কাজ করি, কিন্তু একটা মানুষটা একটা বিস্ময়। ওই জন্যই আমরা আগের বাড়ি নির্বিরাগী ভেবেছিলাম, কারণ উনি বাড়িতে থেকেও মন থাকতো না। ই ওয়াজ আটারলি বোহেমিয়ান। এই বোহেমিয়ান স্পিরিটটার মধ্যে ছিল সেইটা। এইবারও আমরা যেটা চেষ্টা করেছিলাম, প্রত্যেকটা গান কবিতা তাদের ভেতরে একটা করে গান কবিতা থাকে। সেইটা না জানলে রবীন্দ্রনাথের কোনো জিনিসের মাধুর্য পাওয়া যায় না। সেইটা যদি কেউ জানার চেষ্টা করে দেখবেন তার মাত্রাটা অন্য জায়গায় চলে গেছে। এবারে আমরা বাঁশি ও বীণা, এটা রবীন্দ্রনাথের জীবনে বিরাট জায়গা। এটা এই দুটো জিনিস হচ্ছে রবীন্দ্রনাথের সূত্রধর। অধ্যাপক সুকুমার সেন, আপনারা জানেন, ভাষাতত্ত্ববিদ, বলেছিলেন বাঁশিটি হচ্ছে তার বিশ্ব সত্তার সিম্বল। তা এই বাঁশি আমরা পরেও বলবো, একটা ছোট্ট পরে প্রোগ্রাম হয়ে যাবো পরে। এই বাঁশির কোনো শেষ নেই গানের। আমরা যখন খুঁজেছি, খুঁজতে 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 একটা অন্য জায়গায় চলে যেতে হয়। তাই তার একটা ক্ষুদ্র অংশ আমরা আজকে আপনারা করবো। দেখুন আপনাদের কিরকম লাগে। একটু মনে যদি আপনাদের কিছু চিন্তা করতে পারি, রবীন্দ্রনাথ নিয়ে কিছু ভাবাতে পারি, সেইটুকুই বলতে আমাদের জন্য। আপনারা সবাই ভালো থাকুন, এনজয় করুন। আমি একটু অনুরোধ করছি আমাদের সভাপতি মহাশয়কে একটি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটির সূচনা করার জন্য। পরিচালন সমিতির সকলকে অনুরোধ করছি একটু সামনে এগিয়ে আসার জন্য। সবাইকে অনুরোধ করছি একটু আসার জন্য পরিচালন সমিতির। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের
শুভারম্ভ করতে চলেছি। দেখা যাচ্ছে না কিছু। স্যার জায়গা খাওয়া নাহলে বকা খাবো আমি। কি কি করছে কিছু বলো? আমাদের জায়গা অনুষ্ঠান খাওয়া। 1 ঘন্টা 20 মিনিট। দয়া করে আমাদের অনুরোধ, কেউ চলে যাবে না। আর মোবাইলটা যদি একটু করে দেন। হ্যালো হ্যালো একান্ত অনুরোধ, সকলের সাথে যে মোবাইল ফোনগুলি আছে সেগুলো যদি একটু সাইলেন্ট মোডে রাখেন। বাঁশি বাংলা সংস্কৃতির নিজস্ব সুর। বাঁশির সুর আমাদের জীবনে একটি অনন্য স্থান অধিকার করে আছে। তার বিবেচ্য কারণ হলো মূলত 3টি। 1, আমাদের বাঁশির গঠনের বিশিষ্টতা। সাধারণ মানুষের হাতে তৈরি বাঁশের এই বাঁশি যেমন একদিকে জীবিকার উপকরণ, তেমনি অন্যদিকে সাধারণের মধ্যে অসাধারণ। 2, আমাদের লোকসঙ্গীতে 2টি যন্ত্রের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়, বাঁশি ও একতারা। আমাদের লোকসঙ্গীতের একটি বিশেষ ধারায় বাঁশি প্রাধান্য লাভ করে। সে ধারাটি ভাটিয়ালি গানের ধারা। 3, আমাদের পুরাণ ও ঐতিহ্যের সঙ্গেও বাঁশির যোগ আছে। এর প্রমাণ শ্রীকৃষ্ণের বাঁশি। শ্রীকৃষ্ণের বাঁশিতে রাধা আকুল হন। সে বাঁশির সুরে নারী পুরুষের সম্পর্কের অনুষঙ্গ থাকে, আধ্যাত্মিকতার গভীরতা থাকে এবং সে বাঁশির অনুরণন যুগ যুগান্তর পেরিয়ে এখনো আমাদের মনোজগতে ধ্বনিত হয়। বাঁশি সংক্রান্ত যে ঐতিহ্য রবীন্দ্রনাথ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেই ঐতিহ্যকে তিনি তার নিজস্ব দর্শন অনুভবের প্রতীকে পরিণত করেন। রবীন্দ্রনাথের বাঁশি জীবনের অপূর্ণতাকে পূর্ণতার সমান্তরাল স্থাপন করে। কবির উপলব্ধির মধ্যে দিয়ে এসব কবিতার সত্য মানুষকে জীবন উপলব্ধির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। রবীন্দ্রনাথের বাঁশি লৌকিক এবং অলৌকিক অনুভবের আলোছায়ায় সম্পৃক্ত করে আমাদের। আমরা তার রচনায় কখনো দৃশ্যমান বাঁশির সুর শুনি, কখনো অনুক্ত উচ্চারণে সে সুর আমাদের মাঝে জেগে থাকে। তার বাঁশির সুর শুধু জীবনকে নয়, ভেঙে দেয় ব্যক্তি জীবনের গণ্ডিকে। সে বাঁশি সমষ্টির হয়, কখনো দিক নির্দেশনার কাজও করে। আমাদের আজকের ক্ষুদ্র প্রচেষ্টা বাঁশি নিয়ে তার কিছু কবিতা এবং গানের সংকলনের মধ্যে দিয়ে। উপনিষদের বাণী তার জীবনে বিরাট প্রভাব বিস্তার করেছিল, যার উৎসে ছিলেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ এই চেতনায় উদ্বুদ্ধ হয়েছেন যে বিশ্ব এক মহাশক্তির রচিত শিল্প,
কিন্তু সে শিল্পীকে দেখা যায় না, তাকে এড়ানোও যায় না। ঋষির বাণী উদ্ধৃত করি তিনি তার এই উপলব্ধির কথা ঘোষণা করেছেন। अस्ति समतं न जाहाति अस्ति समतं न पश्यति देवस्तपश्य काव्यं न मामा न जिज्यते। কাছে আছেন তাকে ছাড়া যায় না, কাছে আছেন তাকে দেখা যায় না, কিন্তু দেখো সেই দেবতার কাব্য, সে কাব্য মরে না, জীর্ণ হয় না। আমাদের আজকের প্রথম নিবেদনের রচনাকাল 16ই অক্টোবর 1909, 30শে আশ্বিন 1316, রাখি বন্ধনের দিন, গীতাঞ্জলির 44 সংখ্যক নিবেদন। I have had my invitation to this world's festival, and thus my life has been blessed. My eyes have seen and my ears have heard. It was my part at this feast to play upon my instrument, and I have done all I could. Now I ask, has the time come at last when I may go in and see thy face and offer thee my silent salutation? জগতে আলো
শুনে যাব এমন নিবেদন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থের সূচনায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, বোম্বাইয়ে নিজ দাদার কাছে যখন গিয়েছিলাম তখন আমার বয়স 16-র কাছাকাছি। বিলাতে যখন গিয়েছি তখন আমার বয়স 17। নতুন প্রকাশিত পদাবলী নিয়ে নাড়াচাড়া করছি। সে আরো কিছুকাল পূর্বের কথা। ধরে নেওয়া যাক তখন আমি 14-য় পা দিয়েছি। কৈশোর এবং যৌবনের এই মধ্যবর্তী সময়ে রচিত ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থে বাঁশি একটি বিশিষ্ট উপাদান। এই বাঁশি কৃষ্ণের বাঁশি, প্রেমের প্রতীক, জীবনের আরতি। তারপরও রবীন্দ্রনাথ একই সূচনায় লিখেছেন, পদাবলী শুধু কেবল সাহিত্য নয়, তার রসের বিশিষ্টতা বিশেষ ভাবের সীমানার দ্বারা বেষ্টিত। সেই সীমানার মধ্যে আমার মন স্বাভাবিক স্বাধীনতার সঙ্গে বিচরণ করতে পারে না। তাই ভানু সিংহের সঙ্গে বৈষ্ণব চিত্তের অন্তরঙ্গ আত্মীয়তা নেই। এই জন্য ভানু সিংহের পদাবলী বহুকাল সংকোচের সঙ্গে বহন করে এসেছি। একে সাহিত্যের একটা অনধিকার প্রবেশের দৃষ্টান্ত বলেই গণ্য করি। প্রথম গানটি লিখেছিলাম একটা স্লেটের ওপর। অন্তঃপুরের কোণের ঘরে গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে। ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থে বাঁশি উপস্থাপিত হয়েছে সরাসরি তার সুর এবং সুরের ব্যঞ্জনা নিয়ে।
আমাদের পরের নিবেদনটি রচনাকাল 1886। কোরীয় কোমল কাব্যগ্রন্থ 117টি বিচিত্র বিষয়ের কবিতার সংকলন। কাদম্বরী দেবীর মৃত্যুর পর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এটি। কবির জীবনে এই সময় প্রেম, বিরহ, বেদনা এবং ভালোবাসার দোলাচল লক্ষণীয়। কোরীয় কোমল কাব্যগ্রন্থের একটি রচনা আমাদের এবারের নিবেদনে মধুরায়। পরের গানটিও কোরীয় কোমলেরই অন্তর্ভুক্ত। বাজিল কই বিহরিছে সমীরণ, কুহরিছে পিকগণ, মথুরার উপবন, কুসুমে সাজিল কই, বাঁশরি বাজিতে চাই, বাঁশরি বাজিল কই। বিকচ বকুল ফুল দেখেছে হতেছে ভুল, কোথাকার অলিকুল, গুঞ্জরে কোথায়? এ নহে কি বৃন্দাবন, কোথা সেই চন্দ্রানন? ওই কি নুপুর ধ্বনি বনপথে শোনা যায়? একা আছে বনে বসে, পীত ভরা করে খসে, সমরিষে মুখ শোষে, পরানো মজেল সই। বাঁশরি বাজাতে চাই, বাঁশরি বাজিল কই। একবার রাধে রাধে ডাক বাসে মনসাদে, আজি মধুর ছাদে মধুর যামিনী ভাই। কোথা সে বিধুরা বালা, মরুইন মালতী মালা, হৃদয়ে বিরহ জ্বালা, এ নিশি পোহায় হায়। কবি যে হলো আকুল, এ কি রে বিধির ভুল, মথুরায় কেন ফুল ফুটেছে আজিল সই। বাঁশরি বাজাতে গিয়ে বাঁশরি বাজলো কই। শোনো কে বাজা
ওগো শোনো কে বাজায় কোনো ফুলে মালার গন্ধ বাঁশির তালে মিশে যায় কোনো ফুলে মালার গন্ধ বাঁশির তালে মিশে যায় ওগো শোনো কে বাজায় ওগো শোনো কে বাজায় I haven't yet set eyes on him, only heard his flute playing. My life and mind I wielded, I lost my heart to him. They say he's dark of mien, and not seeing him were better. Tell me, my dear, if I should go to the river to fetch water. He came only in my dream, a smile in the corner of his eye. Since then, my dear, I live in fear, even to look up, ever shy. Whoever wants walks in the woods, looking around everywhere. Tell me, friend, should I then gaze at someone beneath the power? পরবর্তী উপস্থাপনা গান। এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। রচনাকাল বাংলা 1300 সন। কবির বয়স তখন 32। এখনো তার চোখে দেখিনি এখনো তার চোখে দেখিনি শুধু বাঁশি শুনেছি মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি এখনো তার চোখে দেখিনি শুধু বাঁশি শুনেছি শুনেছি মূরতি কালো শুনেছি মূরতি কালো তারে না দেখা ভালো সখী বলো আমি জলানিতে যমুনায় যাব কি এখনো তার চোখে দেখিনি শুধু বাঁশি শুনেছি
আমার নূতন নাম হীর বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। কি বাজাও তুমি, জানি না সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ালি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, এক ধুয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণিমাতন। তোমার ডাক শুনে একদিন ভরপোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী। যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকি। চমক লাগালো তোমাকে। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ায় বসে। তুমি জানবে না তার ঠিকানা, তবু বাঁশিওয়ালা সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। রচনাকাল 21শে জ্যৈষ্ঠ 1317। কবি রথীন্দ্রনাথ প্রতিমা দেবী এবং মীরা দেবীকে নিয়ে দার্জিলিং জেলার তিনধরিয়ায় যাত্রা করলেন। তিনধরিয়ায় থাকাকালীন 12টি কবিতা এবং বেশ কিছু গান রচনা করেন। এই গানের সুর সংযোজন করা হয় 1929 সালে। এটি গীতাঞ্জলির 74 সংখ্যক নিবেদন। বজ্র ভীষণ গম্ভীর, কঠিন তার গর্জন। আজ বজ্রের বাঁশি বেজে উঠেছে, কঠিনের মধ্যে কোমলের সুর বেজে উঠেছে। সেই বজ্রবাসী সুরের গানে আমি যেন জেগে উঠি। আমায় তুমি সেই গান দাও। In the crash of thunder, your flute plays an arduous melody. Grant me the ear to awaken to that majestic rhapsody. Never again will my heart be content with the ease of simplicity, seeking in death's shadow the passion of life's endless beauty. Pray, let me joyously endure the gale on the strings of my mind as you play the notes that all creation in a dance celestial bind. Pluck me from comfort and lead me to that depth profound where at the heart of strife, serenity and peace abound. তোমার মাঝে ভাসে
কবি ইউরোপ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সঙ্গে প্রশান্ত এবং রানী মহলানবিশ। প্রায় 6 মাসের এই যাত্রায় জার্মানি, চেকোস্লোভাকিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি প্রভৃতি দেশে যান। হাঙ্গেরিতে অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থ হয়ে পালাটান ফুরেদ নামে একটি রিসোর্টে ছিলেন কবি। তাঁদের আতিথেয়তা ও আন্তরিকতা কবিকে ভীষণ তৃপ্ত করেছিল। কবির সম্মানে ওখানে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজিত হয়। কবি একটি কবিতা লেখেন এই উপলক্ষে। হে তরু, এ ধরাতলে রহিব না যবে, সেদিন বসন্তে নব পল্লবে পল্লবে তোমার মর্মর ধ্বনি পথিকেরে কবে। ভালোবেসেছিল কবি, বেঁচে ছিল যবে। When I am no longer on this earth, my tree, let the ever-renewed leaves of thy spring murmur to the wayfarers. The poet did love while he lived. 30 অক্টোবর 1926 কবি বুদাপেস্টে অসুস্থতার মধ্যেই রচনা করলেন এই গান। দিনে কেবল বাইরে থেকে তোমার বাঁশির সুরে, নয়তো এই সাঁঝের বেলায় তুমি আমার অন্তরে আসন পেতে বসে তোমার বাঁশিটি বাজাও আমার প্রাণের অন্তঃপুরে। দিনের বেলায় বাঁশি তোমার
পরের নিবেদনটির রচনাকাল 15ই আশ্বিন 1374, ইংরেজিতে 2রা অক্টোবর 1927। 12ই জুলাই কবি প্রাচ্য সফরে বালি, জাভা, সিঙ্গাপুর, মালয় প্রভৃতি দেশের উদ্দেশ্যে রওনা হন। এই সফরে সেপ্টেম্বরের শেষ দিকে ফরাসি জাহাজ মায়ারে জাভা থেকে পেনাং যাত্রা করেন। এক নিস্তব্ধ রাতে এক মাঝির বাঁশির সুরে তার মন চঞ্চল হয়ে ওঠে। চলে যায় সেই সুদূর পল্লী বাংলায়। তিনি একটি কবিতা রচনা করেন। আশ্বিনে বেণু বাজিল ওপারে বনের ছায়ে, তাহারি স্বপন লাগিল গায়ে, সে সুর সাগর হয়ে এলো পার, যেন আনে বাণী দূর বারতার। চিরপরিচিত কোন সে জনার বিদেশি বায়ে, বনের ছায়ে তাহারি স্বপন লাগিল গায়ে। এপারে রয়েছি ঘন জনতায় মগ্ন কাজে, শরৎ শিশিরে ভিজে ভৈরবী কেন গো বাজে। রচি তোলে ছবি আলোতেও গীতে, যেন চিরচেনা অনুপথটিতে। কে চলেছে জলে কলস ভরিতে, অলস পায়ে, বনের ছায়ে তাহারি স্বপন লাগিল গায়ে। পরবর্তীকালে এটি একটি গানে রূপান্তরিত হয়েছিল। বেনু বাজায় কে যায়, কে যায় বিদেশি নাই। আহারে রাগিনী লাগিল লাগিল গায়ে, সকল বেনু বাজায় কে যায়, কে যায় বিদেশি নাই। তাহারি রাগিনী লাগিল লাগিল গায়ে, শিশু বাহিয়া ভেসে আসে কার, সুদূর বিরহ বিধুর হিয়ার অজানা বেদনা। সাগর বেলার অধীর গায়ে, বনের ছায়ে সকল বেনু বাজায় কে যায়, কে যায় বিদেশি নাই। আই শুনে আজি বিজানু প্রকাশে, হৃদয় মাঝে শিশিরে ভিজে ভৈরবী। নীরবে মাঝে আই শুনে আজি বিজানু প্রকাশে, হৃদয় মাঝে
গীতে যেন জলহীন নদী পথ থেকে ছবি মনে আনে আলোতে ও গীতে যেন জলহীন নদী পথ থেকে চলেছে জলে অলস ভরিতে অলস গায়ে মনের ছায়ে অপূর্ণ বেনু বাজায় কে যায় কে যায় বিদেশে নাই আহারে রাগিনী রাগিনু রাগিনু গায়ে অপূর্ণ বেনু বাজায় কে যায় কে যায় বিদেশে নাই। রচনাকাল 17 সেপ্টেম্বর 1926, মিউনিক শহর। কবি পৃথিবীর যে প্রান্তেই থাকতেন তার মন কিন্তু পড়ে থাকতো তার আশ্রমে বা গ্রাম বাংলায়, যেখানে তার অবাধ বিচরণ। তার ভাষায় চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। শরৎকাল, পুজো ছুটি আসন্ন, শিউলির গন্ধে মিশ্রিত নীল আকাশে সাদা মেঘের ফেলা, এ যে তার প্রাণের আরাম। তাই সুদূর প্রবাসে তার এই অনুভূতি জেগে উঠল এই গানের ভেতর দিয়ে। আমি কেন একলা বসে এই বিজয়ী ছুটির বাঁশি বাজলো বাজলো। বাঁধন টুটে
23শে ফাল্গুন সন 1321 রেলপথে বোলপুর থেকে কলকাতা আসার পথে রচিত পথের মাসির দুটি গান। চলি গো যাই গো চলে, আরেকটি গান ওগো নদী আপন বেগে পাগল পাড়া। দুটি গানই পরবর্তীকালে ফাল্গুনী নাটকে অন্তর্ভুক্ত করা হয়। বাপু, তোমরা এখন কি করবে? আমরা যাব। কোথায়? সেটা আমরা ঠিক করিনি। যাওয়াটাই ঠিক করেছো, কিন্তু কোথায় যাবে সেটা ঠিক করোনি। সেটা চলতে চলতে আপনি ঠিক হয়ে যাবে। তার মানে কি হলো? তার মানে হচ্ছে তোমরা বুঝি কথার জবাব দিতে হলে গান গাও? হ্যাঁ, নইলে ঠিক জবাবটা যে বেরোয় না। সাদা কথায় বলতে গেলে ভারী অস্পষ্ট শোনায়, বোঝা যায় না। তোমাদের বিশ্বাস তোমাদের গানগুলো খুব স্পষ্ট? হ্যাঁ, ওতে সুর আছে কিনা। রচনাকাল 1914, গীতিমাল্যর গান, শান্তিনিকেতনে লেখা। নৈবেদ্য এবং গীতাঞ্জলির পর গীতিমাল্যতে এসে কবির আধ্যাত্মিক চেতনা এক গভীর স্তরের চরম সীমায় এসে দাঁড়ায়। তারই একটি ব্যক্তিক প্রকাশ এই গানে। Where you stand beyond my flowing song, my tunes reach your feet. I can only loan. A gentle wind blows
let the boat start. Come, Lord, come over into my heart. Our game of songs keeps you far away, and my flute plays painful strains all day. I wait for the blissful dark and silent night when you'll play on it your notes of light. সুরগুলি
বাঁশি কবিতায় কবি লিখলেন, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক পেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। কুসুমে কুসুমে
27 মে 1904 রবীন্দ্রনাথ কলকাতা থেকে শান্তিনিকেতন রওনা হন। পৌঁছে তিনি 6টি গান রচনা করেন। তার মধ্যে একটি আজি যত তারা তব আকাশে। এই গানটি প্রথমে লেখা হয় তোমার আকাশে সকল তারাগুলো, তারপর আরো 3 পংক্তি লেখা হয়, সেটি বিচিত্র নকশা করে কেটে দেওয়া হয়। পরবর্তীকালে বহু পাণ্ডুলিপিতে এই নকশা বা ডুডলসের ব্যবহার দেখা যায়, যার প্রথম প্রয়োগ এই গানটিতেই। 1905 সালে মাঘোৎসবে এটি গীত হয়। এই উৎসবের 5 দিন আগে মহর্ষি পরলোক গমন করেন। পরবর্তীকালের গানটি পৌষ উৎসবের বৈতালিক হিসেবে গাওয়া হয়। আগের দিন সন্ধ্যায় সমবেতভাবে আশ্রম পরিক্রমা করার মাধ্যমে। রবীন্দ্রনাথ ছোট থেকেই পাহাড় ভালোবাসতেন। তার বাল্যকাল থেকেই পিতার সঙ্গে ডালহৌসি পাহাড়ের ভ্রমণের মধ্যে দিয়ে পাহাড়ের প্রতি এক নিবিড় আকর্ষণ। 1913 সালে কবিপুত্র রথীন্দ্রনাথ
গারোয়াল পাহাড়ের রামগড়ে একটি বাগান বাড়ি ক্রয় করেন। কবিতার নাম বদলে করেন স্নো ভিউ গার্ডেন থেকে হৈমন্তী। 1914 সালে কবি পিতার 98তম জন্মদিন ওখানে পালন করেন। উপস্থিত ছিলেন তার পরিবারবর্গ ও আরো অনেকে, যার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই অতুল প্রসাদ সেন ও C.F. অ্যান্ড্রিউজের নাম। সেই সময় অনেক গান ও কবিতা তিনি রচনা করেন। অতুল প্রসাদ সেনের অনুরোধে কিছু গান বারবার গাইতে হয় কবিকে। তার মধ্যে দুটি গান বিশেষভাবে উল্লেখ্য। এই লোভিল সঙ্গ তব সুন্দর হে সুন্দর, আরেকটি এই তো তোমার আলোক দিন। ঘনায়মান প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে রচিত এটি। এই রচনাটি কবির আধ্যাত্মিক চিন্তার এক বিশিষ্ট উদাহরণ। গ্রহ নক্ষত্রগুলো যেন তার আলোক ধেনু এবং পৃথিবীর বক্ষে লালিত তরুলতা আদি আলোয় চড়া ধেনু, আর তিনি যেন অদৃশ্য রাখাল রূপে তাদের নিয়ন্ত্রিত করেন। তার বাঁশি শোনা যায়, তাকে দেখা যায় না। তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও ধেনু চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু। শাড়ি তুলছে মাথা তরুর সাথে শ্যামল পাতা। দিনের শাড়ি তুলছে মাথা তরুর সাথে শ্যামল পাতা। আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে। এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও ধেনু চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু। বেলা দূরে দূরে উড়িয়ে ধুলি কোথায় ছোটে আধার হলে সাঁঝের সুরে ফিরিয়ে আনো আপন বলতে। সকাল বেলা দূরে দূরে উড়িয়ে ধুলি কোথায় ছোটে আধার হলে সাঁঝের সুরে ফিরিয়ে আনো আপন বন্ধু। আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত। আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত। মোর জীবনে রাখালো গো ডাক দেবে কি সন্ধ্যা হলে। এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও ধেনু চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু। এবারে চলে আসি
রক্তকরবের একটি নির্বাচিত অংশে। শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো। একবার একবার জানলার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ও কে তোমার সঙ্গে? রঞ্জনের চুরি কি? না রাজা, আমি রঞ্জনের ও পিঠ, যে পিঠে আলো পড়ে না। আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এ লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়। ওই তো শিখিয়েছে ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি 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 ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সেই সুরে সাগর খুলে বাঁধন খুলে পাতাল রোদন উঠে দোলে। সেই সুরে সাগর খুলে বাঁধন খুলে পাতাল রোদন উঠে দোলে। সেই সুরে মাঝে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন হাসি। ভালোবাসি 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 ভালোবাসি। এবার বুঝি যাবার পালা। ক্লান্ত বাঁশি শেষ রাগিনী বাজে। শেষের রাতে শুকনো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে।
পথিক আমি এসেছিলেম তোমার বকুল তলে, পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চলে। তিনি তো চির নবীন, চির নূতন, চিরন্তন, তাই তো তার অমোঘ বাণী। ওগো আমার নিত্য নতুন, দাঁড়াও হেসে, চলবো তোমার নিমন্ত্রণে নবীন বেশে। দিনের শেষে নিভল যখন পথের আলো, সাগর তীরে যাত্রা আমার সেই ফুরালো। তোমার বাঁশি বাজে সাঁঝের অন্ধকারে, শূন্যে আমার উঠল তারা সারে সারে। তাই তো রাত পোহালেই শারদ প্রাতে তার বাঁশি দিয়ে যাবেন কাহার হাতে? আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে। ভরে রইল বুকের তলা, কারো কাছে হয়নি বলা। কেবল বলে গেলেন বাঁশির কানে কানে। আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, চেয়েছিলেন চেয়ে থাকা তারার সাথে। এমনি গেল সারা রাতে, পাইনে আমার জাগার সাথী। বাঁশিটিরে জাগিয়ে গেলেন গানে গানে।
আমাদের অনুষ্ঠান কেমন লাগলো সেটা আপনাদের স্বতঃস্ফূর্ত করতালি থেকেই উপলব্ধি করতে পারছি। আমি প্রথমেই আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি পরিচালক তাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি, ডক্টর অভিজিৎ ঘোষ মহাশয়। ধন্যবাদ। কণিকা কাব্যগ্রন্থ থেকে এই শেষ কবিতা। বাসি বলে মোর কিছু নাইকো গৌরব, কেবল ফুঁয়ের চোরে মোর গৌরব। ফুঁ কহিল আমি ফাঁকি, শুধু হাওয়া খানি, যেজন বাজায় তারে কেহ নাই জানে। এই হচ্ছে কণিকা রবীন্দ্রনাথের বলা। আজকে আমি ধন্যবাদ প্রথমেই দেবো আপনাদের। এরকম একটা সংস্কৃতিমূলক ক্লাব ভারতবর্ষে আছে কিনা সন্দেহ। প্রত্যেকবার আপনারা আসেন। আমি আমাদের প্রেসিডেন্ট অমিতা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনের সবাই যারা করেছেন, সিইও প্রত্যেককে আমার উনি, আর যারা যারা গান গেয়েছে তাদের সঙ্গে পরিচয় করে দেবে তুমি। খালি দুটো কথা আমি বলবো। এক ঋতুপর্ণা, ও আনবিলিভেবল। আর আরেকটা কথা আপনাদের জানা উচিত, আজকে যে আপনারা ট্রান্সলেশনগুলো শুনেছেন, এগুলো করেছেন আমাদেরই প্রেসিডেন্ট, পাস্ট প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ দা। ইট ওয়াজ ট্রান্সলেটেড বাই হিম। থ্যাংক ইউ ইন্দ্রদা। আমি প্রথমেই একটু পরিচয় করিয়ে দিই আমাদের সাথে যারা সহশিল্পী ছিলেন যন্ত্রসঙ্গীতে। তালবাদ্যে ছিলেন শ্রী পার্থ মুখোপাধ্যায়, কিবোর্ডে শ্রী দেবাশিস সাহা, বাঁশিতে শ্রী স্বরূপ মুখোপাধ্যায়, এসরাজে শ্রী নন্দন দাশগুপ্ত এবং পরিপূরক যন্ত্র শ্রী সব্যসাচী মুখোপাধ্যায়। এবার চলে আসি কণ্ঠসঙ্গীতে যারা ছিলেন, ডক্টর প্রত্যুষ চ্যাটার্জি, শ্রী অভিজিৎ সেন, ডক্টর বিবেক দত্ত, শ্রী সঞ্জয় সেন, শ্রী অনির্বাণ বাসু। এবার আসি মহিলা কণ্ঠস্বরের দিকে, ডক্টর ইন্দ্রিলা গুহ, শ্রীমতী ইন্দ্রাণী শীল, শ্রীমতী সর্বাণী গুপ্ত, শ্রীমতী করবী ঘোষ, শ্রীমতী লোপামুদ্রা চক্রবর্তী এবং শ্রীমতী অভিজ্ঞা চক্রবর্তী। এবার আসি পাঠ এবং কবিতায়, ডক্টর ইন্দ্রজিৎ রায়, শ্রী অর্ঘ্য মিত্র, শ্রী অরিজিৎ চক্রবর্তী, শ্রী বোধিব্রত দাস, ডক্টর চান্দ্রী গুহরায়, ইপ্সিতা গাঙ্গুলি এবং আমি ঋতুপর্ণা। এবং সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায়, পরিকল্পনায় এবং সমস্ত কিছুতে যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন তিনি ডক্টর অভিজিৎ ঘোষ। আমি এবার সোশ্যাল কালচারাল চেয়ারপারসন শ্রীমতী অনুসুয়া দাসকে মঞ্চে ডাকছি। আমি দুজনকে একটু জানাই, সবচেয়ে ডন কোথায় গেল? ডন বেরিয়ে গেছে। ওই কিন্তু আমাকে এই পথে এনেছিল আগের বছরে, বুঝলেন তো। আর একটা জিনিস বলে, আজকে যে যুদ্ধ হচ্ছে, পরশু কিন্তু বুদ্ধ পূর্ণিমা, এবং বুদ্ধ পূর্ণিমায় রবীন্দ্রনাথ একটা গান লিখেছিলেন, হিংসা এবং মতবৃদ্ধি। এই যুদ্ধ শেষ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাক্তন সভাপতি ডক্টর অভিজিৎ ঘোষকে। তাহলে কি বলবো, তাহলে কি পাস? আচ্ছা, উত্তরপূর্ব বলেছি আগের বারে। আর আমি সকল আমাদের পরিবেশনের যারা যারা ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শকবৃন্দ আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা না থাকলে এটা পরিপূর্ণ হতো না। আমি আমাদের সভাপতি মহাশয়কে ধন্যবাদ জানাবো, ফার্স্ট লেডি আপনি এসছেন, এবং সকল আমাদের পরিচালন সমিতির সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
আমাদের অনুষ্ঠানের আজকের এখানেই সমাপ্তি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন।